দিদি প্লিজ প্লিজ, তোমার স্বামীর সন্তান আমার পেটে আছে, আমাকে মারো না। গায়ত্রী, তুমি মাটিতে নিচে কেন বসে আছো? কিছু হবে না, চিন্তা করো না, রিল্যাক্স। হিমাজি কেন গায়ত্রীকে বউ বলে ডাকছেন? এই রুদ্রা, আমি তোমার স্ত্রী। তোমার মা কেন গায়ত্রীকে এই বাড়ির বউ বলছেন? প্লিজ বলো, কি হচ্ছে? তুমি ওকে কেন জিজ্ঞেস করছো? আমি বলছি, কারণ তুমি এমন একজন নারী যে বংশ এগিয়ে নিয়ে যেতে পারে না, সে কেমন বউ? বউ সেই যে আমাকে একজন উত্তরাধিকারী দেবে। রুদ্রা, গায়ত্রীর গর্ভে যে সন্তান বড় হচ্ছে সেটা কি তোমার? হ্যাঁ, আর এখন থেকে গায়ত্রী শুধু আমার সাথেই থাকবে। আর আমি তোমার থেকে ডিভোর্স চাই। রুদ্রার কথা শুনে আন্তারা ভেতর থেকে ভেঙে পড়ে। তার নিজের বোনই তার সতীন হয়ে গেছে, আর তার নিজের স্বামী তাকে নিজের জীবন থেকে বের করে দিতে চাইছে শুধু এই কারণে যে সে মা হতে পারবে না। তুমি এত নিচু মনের মেয়ে, তোমার লজ্জা করে না? তুমি নিজের দিদির সংসার নষ্ট করেছো। লজ্জাহীন, তুমি কি ভুলে গেছো আমি আর মামা তোমাকে বড় করেছি, আর তোমাকে বিদেশে পড়তে পাঠিয়েছি যাতে তোমার ভালো ভবিষ্যৎ হয়। তার জন্য আমি আমার যৌবন হারিয়েছি, আর এখন তুমি তোমার যৌবন দেখিয়ে আমার সংসার ভাঙতে চাইছো। আমার উপর উপকার দেখানো বন্ধ করো। আমি কি তোমাকে এসব করতে বলেছিলাম ত্যাগের মূর্তি হতে? আর আমার মা বাবা যা করেছে সেটা তাদের দায়িত্ব ছিল। আর যাই হোক, আমার মাথা ফেটে যাচ্ছে ব্যথায়। এই নাটক বন্ধ করো। নাটক? তোমার এই নাটক যথেষ্ট হয়েছে। তুমি যদি গায়ত্রীকে আরও চাপ দেওয়ার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর ডিভোর্স পেপার ফাইল হওয়া পর্যন্ত তোমার জিনিসপত্র নিয়ে সার্ভেন্ট রুমে গিয়ে থাকো এবং গায়ত্রীর যত্ন নাও। হ্যাঁ ছেলে, একদম ঠিক বলেছ। যে বউ আমার বংশ এগিয়ে নিয়ে যাবে তার যত্নে যেন কোনো কমতি না থাকে, না হলে আমি ওকে ছাড়ব না। একজন নারী হয়ে তুমি আরেকজন নারীর সম্পর্কে এত খারাপ কথা কিভাবে বলতে পারো? যদি আমার মা হতে সমস্যা থাকে তাহলে আমি IVF এর সাহায্য নিতে পারতাম। তার জন্য আমার সংসার ভাঙার কোনো দরকার ছিল না। মা, এখন আমি গায়ত্রীর জন্য একই প্রার্থনা করব। সে বংশের উত্তরাধিকারী পাওয়ার স্বপ্ন দেখছে, আর সেটা হয়তো কোনোদিন পূরণই হবে না। যথেষ্ট। আর একটা কথাও না। তোমার জিনিসপত্র নিয়ে সার্ভেন্ট রুমে চলে যাও, বুঝেছো? ডিভোর্স না হওয়া পর্যন্ত আমি তোমার স্ত্রী। ডিভোর্স ফাইনাল হয়ে গেছে। এখানে আসো। চলো মা। এটা বলে রুদ্র অন্তরাকে উপেক্ষা করে নিজের ঘরে চলে যায়। অন্তরা ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের। তার মা অনেক আগেই মারা গেছেন, কিন্তু তার মামা কখনোই তাকে মায়ের অভাব অনুভব করতে দেননি। সে তার শৈশব কাটিয়েছে চাউলের একটি ছোট ঘরে চরম দারিদ্র্যের মধ্যে। গায়ত্রীর পড়াশোনা যেন বন্ধ না হয় সেই জন্য অন্তরা নিজের পড়াশোনা ছেড়ে দেয়, কিন্তু গায়ত্রী সব সময় তাকে কটাক্ষ করে এবং অপমান করার চেষ্টা করে। এখন প্রতিদিন অন্তরার জীবনে ষড়যন্ত্রের বিষ ছড়াতে গায়ত্রী তার স্বামীর সাথে বিয়ে না করেই তার শ্বশুর বাড়িতে থাকতে শুরু করেছে। এখন অন্তরার প্রতিটা সকাল অপমান দিয়ে শুরু হয়। রুদ্র বেবি, আমার গলা খুব শুকিয়ে গেছে। অন্তরা, যাও গায়ত্রীর জন্য জুস নিয়ে আসো। অন্তরার ইচ্ছে হচ্ছিল গায়ত্রীর মুখ ছিঁড়ে ফেলতে, কিন্তু গায়ত্রীর গর্ভাবস্থা আর রুদ্রের লাগ মনে করে সে চুপচাপ রান্নাঘরে জুস আনতে যায়। কার জন্য এই জুস নিয়ে যাচ্ছ? মম্মিজি, আমি গায়ত্রীর জন্য নিয়ে যাচ্ছি। এটা রেখে দাও, আমি তোমার উপর ভরসা করতে পারি না। কে জানে তুমি জুসে বিষ মিশিয়ে দিয়েছ কিনা, আর আমার ভবিষ্যৎ নাতি জন্মের আগেই মারা যায়। দিনু, এই জুসটা গায়ত্রীকে দাও। মম্মিজি, আমি অনেক চেষ্টা করেছি রুদ্রার মন জিততে, কিন্তু ও কখনোই আমার কাছে আসেনি। তাহলে আমি কি করব? আহা, তোমার মতো নিরক্ষর মেয়ের কাছে তো আমার কুকুরও আসবে না। তুমি সৌন্দর্য কি তা জানোই না। তোমার ছোট বোনের কাছ থেকে কিছু শিখতে পারতে। আমার শ্বশুর তোমার মধ্যে কি দেখেছিলেন জানি না,
যে তিনি আমার রুদ্রার জীবন নষ্ট করে দিলেন। গ্রাম থেকে একটা মেয়েকে এনে এমন বড় প্রাসাদে বসিয়ে দিয়েছেন। আর কয়েকটা দিন, তারপর রুদ্রা তোমাকে ডিভোর্স দিয়ে গায়ত্রী বউকে বিয়ে করবে। এখন এখানে দাঁড়িয়ে আমাকে দেখছো কেন? ফেনাইল নিয়ে পুরো বাড়িটা পরিষ্কার করো। পুরো বাড়ি পরিষ্কার করার পর যখনই সে রুদ্রর সাথে কথা বলার সুযোগ পায়, সে রুদ্রর ঘরে যায়। কিন্তু রুদ্রকে গায়ত্রীর হাত চুমু খেতে দেখে তার চোখে জল এসে যায়। তবুও সাহস জোগাড় করে অন্তরা বলে, রুদ্রা, তুমি খুব ভালো করেই জানো আমাদের দুজনের মধ্যে যে গোপন কথা আছে, তারপরেও তুমি গায়ত্রীকে বিয়ে করতে যাচ্ছ। তুমি যদি ভাবো তোমার চালাকিতে তুমি সফল হবে, তাহলে তা হবে না। আমি কখনোই তোমার উদ্দেশ্য সফল হতে দেব না। আর আমার উদ্দেশ্যটা কি? রুদ্রা, যদি তোমার দাদু সেই শর্ত না দিতেন, তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। আমি সব বুঝি অন্তরা, তোমার মতো মেয়েদের চালাকি আমি খুব ভালো করেই জানি। এটা বলে রুদ্র ঘর থেকে বেরিয়ে যায়। যে বিছানায় আন্তারা আগে ঘুমতো, আজ সেখানে তার ছোট বোন শুয়েছিল। ঠিক তখনই সে বিছানা থেকে উঠে আগুনে ঘি ঢালার মতো এমন কিছু করল যা আন্তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। এখন আসল নাটক শুরু হয়। আন্তরা, তুমি এই সাবানের জল মেঝেতে কেন ফেলেছ? আমি তো এখনই পড়ে যেতে পারতাম। রুদ্র, রুদ্র, এটা দেখো। রুদ্র দৌড়ে আসে, তার মাও তার সাথে থাকে। রুদ্র, ও আমাকে ফেলে দিয়ে আমাদের বাচ্চার ক্ষতি করতে চাইছে। রুদ্র, আমিই জল ফেলিনি। চুপ কর। কিভাবে তুমি আমার সঙ্গে তর্ক করছো? এক মুহূর্তের জন্য অন্তরা মনে করেছিল যাই হোক না কেন রুদ্র তাকে বাড়ি থেকে বের করে দেবে না। বের হয়ে যাও। রুদ্রা, প্লিজ, আমি কোথায় যাব? রুদ্রা, প্লিজ আমার সাথে এমন করো না। আমি তোমার স্ত্রী, প্লিজ এটা করো না। তুমি যেমন চাও আমি তেমনই থাকব, কিন্তু প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিও না। প্লিজ, 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 প্লিজ। এখন আমি কোথায় যাব? অন্তরাকে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দেওয়ার গায়ত্রীর পরিকল্পনা সফল হয়েছিল। তার পথের কাঁটা এখন অবশেষে সরে গেছে বলে সে মনে করল। কিছুক্ষণ পর একটি গাড়ির হর্ন অন্তরা, রুদ্রা এবং মধুর দৃষ্টি আকর্ষণ করল। অন্তরা গাড়ির ভেতরে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। কিছু বোঝার আগেই একটি হাত তাকে ভেতরে টেনে নিল, আর দামি অডি গাড়িটি দ্রুত গতিতে চলে গেল। দরজা খোলা আর বন্ধ হওয়ার সেই ছোট্ট মুহূর্তে রুদ্রা এবং মধু ভেতরে বসে থাকা ব্যক্তির এক ঝলক দেখেছিল, আর তাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কে ছিল যে অন্তরাকে নিয়ে গেল? সে কি রক্ষাকর্তা, না অন্তরা আবার কোনো ষড়যন্ত্রের শিকার হতে চলেছে? অন্তরা কি কোনোদিন গায়ত্রীকে যোগ্য জবাব দিতে পারবে? অন্তরা আর রুদ্রার সম্পর্কের রহস্য কি? নাকি আবারও অশুভ শক্তির জয় হবে? গাড়ির ভেতরের মানুষটিকে দেখে অন্তরা অঝরে কাঁদতে শুরু করল। সেই মানুষটি আর কেউ নয়, তার সবচেয়ে কাছের বন্ধু তানভি। তানভি অন্তরাকে জড়িয়ে ধরল। আন্তরা, তোমার সাথে যা হয়েছে তার প্রতিশোধ আমরা নেব। আমার একটা প্ল্যান আছে, কিন্তু আগে তোমাকে সবকিছু বলতে হবে। অন্তরার চোখ, যা সবসময় ঝলমল করত, এখন কাঁদতে কাঁদতে ফুলে গেছে। তার মুখে যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল। কয়েকদিন আগে কিভাবে তার জীবনে ঝড় নেমে এসেছিল তা সে মনে করতে শুরু করল। আমি কি কোনোদিন মা হতে পারবো না? কিন্তু আমার বিয়ে তো সেই শর্তেই হয়েছিল যে আমি তাকে একটা সন্তান দেব। রিপোর্টটা অন্তরার হাত থেকে পুড়ে গেল। এক মুহূর্তে তার জীবনের সব সুখ দুঃখে পরিণত হল।
আমি আগেই জানতাম সমস্যা তোমার মধ্যেই। তাই তো 4 বছরেও তুমি একটা সন্তান জন্ম দিতে পারোনি। প্লিজ প্লিজ বাড়ি গিয়ে কথা বলি। কেন এখানে লজ্জা পাচ্ছ? 4 বছর ধরে আমাকে ঠাকুমা বানাতে না পারার সময় তোমার লজ্জা হয়নি? তুমি আমাদের পরিবারে আসার পর থেকেই আমাদের ভাগ্য খারাপ হয়ে গেছে। শাশুড়ির তিরস্কার সহ্য করছিল অন্তরা। তখনই সে হাসপাতালের করিডোরে তার স্বামী রুদ্রকে আসতে দেখল। রুদ্রা, রুদ্র অন্তরাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে উত্তেজিত হয়ে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বলল, রিপোর্ট পজিটিভ। আন্তারার শাশুড়ির রাগ হঠাৎ আনন্দে পরিণত হলো। মা রানীর কৃপায় আমার স্বপ্ন অবশেষে পূরণ হচ্ছে। স্বামী আর শাশুড়ির আচরণের এই পরিবর্তন দেখে অন্তরা বিভ্রান্ত হয়ে গেল। কিন্তু সে কিছু বোঝার আগেই তার মামাতো বোন গায়ত্রী সেখানে এসে শাশুড়ির পায়ে হাত দিল। আশীর্বাদ রইল মা, দীর্ঘায়ু হও। তোমার জন্যই আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি নিশ্চিত তোমার গর্ভই রুদ্রের বংশ এগিয়ে নিয়ে যাবে। অন্তরার উপর যেন বজ্রপাত হলো। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার নিজের বোনের মতো মানুষটাই তার সংসার ভেঙে দিয়েছে। তুমি কিছু বলো বা না বলো, হাসপাতালের স্টাফ আমাকে সব বলে দিয়েছে। তোমার শ্বশুরবাড়ির লোকেরা নিজেদের কি ভাবে। চলো আমরা এক্ষুনি থানায় যাই। ভাগ্যে যা লেখা আছে কেউ তা বদলাতে পারে না। আমি আগেই বলেছি কাঁদা ভালো নয়। হয়তো তাই আমি এই অবস্থায় আছি। তানভি, তুমি তো সবসময় বলতে একটু পান করো আর সব দুঃখ ভুলে যাও, তাই না? আজ আমি আমার সব দুঃখ ডুবিয়ে দিতে চাই। চলো। কেমন লাগছে? দিদি প্লিজ প্লিজ, তোমার স্বামীর সন্তান আমার পেটে আছে, আমাকে মারো না। আর আমি তোমার থেকে ডিভোর্স চাই। তুমি কি করছো? কতটা খাবে তুমি? ওয়েটার, ওয়েটার, তোমাকে থামতে হবে। ওকে রুম নাম্বার 607-এ নিয়ে যাও। রুম নম্বর 607? কিন্তু ওটা তো... তুমি ওর সাথে যাও, আমি এটিএম থেকে কিছু টাকা তুলে আসছি, ঠিক আছে? তানভি কি অন্তরার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছিল? সেই রাতে অন্তরা পুরোপুরি মদের নেশায় ডুবেছিল। সে টলতে টলতে রুমের দিকে এগোচ্ছিল। সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় তানভি যে রুমের কথা বলেছিল সেখানে পৌঁছে অন্তরা অদ্ভুত কিছু অনুভব করল। যেন একটা ছায়া তার দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছিল সে ছাড়াও রুমে আর কেউ আছে।
প্রথমে সে শুধু ছায়ার উপস্থিতি অনুভব করল, কিন্তু হঠাৎ করেই সে মেঝেতে সেই ছায়াটাকে স্পষ্ট দেখতে পেল। ভয়ে আর আতঙ্কে অন্তরা জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে গেল। পরের সকালে অন্তরা ঘুম থেকে উঠতেই তার মাথা ঘুরতে লাগল। আগের রাতে সে এত বেশি মদ খেয়েছিল যে হোটেলের রুমে ঢোকার পর কি হয়েছিল কিছুই তার মনে নেই। বিছানা থেকে উঠে দাঁড়ানোর সময় তার পেটের কাছে অদ্ভুত একটা ভারী ভাব অনুভব করল। নিজের ফোলা পেট দেখে অন্তরার উদ্বেগ বেড়ে গেল। সম্পূর্ণ আতঙ্কিত অবস্থায় সে আয়নার দিকে দৌড়ে গেল, আর যা দেখল তাতে সে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার কাঁধ আর পিঠে অদ্ভুত কিছু দাগ ছিল। গতরাতে নেশায় অচেতন অন্তরার সাথে কিছু একটা ঘটেছিল, যা আমরা সবচেয়ে খারাপ দুঃস্বপ্নেও কল্পনা করতে পারি না। আমার পেট এটা এত ফুলে গেল কিভাবে? আর আমার কাঁধেই দাগগুলো, এগুলো কি? গত রাতে কি হয়েছিল আমি কিছুই মনে করতে পারছি না কেন? এক রাতেই অন্তরা কিভাবে গর্ভবতী হয়ে গেল? তার সঙ্গে আসলে কি ঘটেছিল? তার কাঁধের দাগটার অর্থ কি? এই সব কিছুর সঙ্গে কি তানভীও জড়িত? অন্তরা তার মাথায় চাপ দিয়ে আগের রাতের কথা মনে করার চেষ্টা করল, কিন্তু সবকিছুই ছিল একেবারে ফাঁকা। আমার ফোন, আমার ফোন! যখন সে তার ফোন চেক করল তখন দেখল তানভীর ৪৫টি মিসড কল আছে। ঠিক তখনই আবার তার ফোন বেজে উঠল। গত রাত থেকে তোমাকে খুঁজছি। আমি মনে হচ্ছে আমি হোটেল রুমে আছি। একবার তোমার রুম নম্বরটা দেখে আমাকে বলো। ছয় ০৭। ৬০৭ নম্বর রুমের কথা শুনে তানভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল ঠিক আছে। এবং তাড়াতাড়ি করে অন্তরার কাছে চলে গেল। তোমার এই অবস্থা কিভাবে হলো? আর তোমার পেট এতটা ফুলে গেল কিভাবে? আমাদের এখনই ডাক্তারের কাছে যেতে হবে। রিপোর্ট এসে গেছে, তুমি গর্ভবতী। একদিকে অন্তরা অবাক হয়ে গেল, সে হঠাৎ কিভাবে ৭ মাসের গর্ভবতী হয়ে গেল, তাও আবার কেউ তাকে স্পর্শ না করেই। অন্যদিকে গর্ভাবস্থার খবর নিশ্চিত হতেই তানভী খুব খুশি হয়ে গেল। প্লিজ তানভী, আমাকে বলো গত রাতে আমার সঙ্গে কি হয়েছিল। আমি সব বলবো আন্তারা, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তানভীর শর্ত শুনে অন্তরা বলল, তুমি কি বলছো তানভী? তুমি হয়তো আমাকে গতরাতে সত্যিটা বলবে না, কিন্তু আমি তোমার এই শর্ত মেনে নিতে পারবো না। কি সেই শর্ত? তানভী ভাবছিল অন্তরা কি আদৌ গতরাতের সত্যটা জানতে পারবে, যেখানে অন্তরা গতরাতের সত্য জানার চেষ্টা করছিল। অন্যদিকে রুদ্র হাসপাতালে গায়ত্রীর চেক আপ করাচ্ছিল, আর গায়ত্রী আগের মতোই নতুন নাটক শুরু করেছিল। সব কিছু ঠিক আছে, তবে ওনাকে একদিন পর্যবেক্ষণে রাখতে হবে। ধন্যবাদ। আমাদের বাচ্চার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না। না না, একদম চিন্তা করো না। আমার উপস্থিতিতে আন্তারা বা অন্য কেউ আমাদের বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার কোনো চিন্তা করার দরকার নেই। আমি তোমার সঙ্গে থাকব এবং তোমার যত্ন নেব। আমি তোমার জন্য জুস নিয়ে আসছি, ঠিক আছে? এখনো পর্যন্ত ছবিগুলো কেন আসেনি? ম্যাডাম, মেয়েটা ছাড়া আমরা ছবি কোথা থেকে পাঠাবো? আমরা সারা রাত তাকে খুঁজেছি কিন্তু পাইনি। কোথায় উধাও হয়ে গেল? একবার তাকে খুঁজে পেলেই আমি তাকে শাস্তি দেব।
এদিকে অন্তরার মোবাইলে একটি মেসেজ এলো। 602 নম্বর রুমে 10 জন লোক আছে যারা তোমার সঙ্গে খারাপ কিছু করতে চায়, আর তাদের গায়ত্রী পাঠিয়েছে। কি? কিন্তু তুমি কে, আর এসব তুমি কিভাবে জানো? আমি সেই ব্যক্তি যে গতরাতে তোমার সঙ্গে ছিলাম। তোমার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। তুমি কি জানো গতরাতে আমার সঙ্গে কি হয়েছিল, আর কিভাবে আমি এক রাতেই 7 মাসের গর্ভবতী হয়ে গেলাম? আমি সব জানি। গতরাতেই আমি তোমাকে সব বলেছিলাম। তুমি যদি এর জন্য প্রস্তুত থাকো তাহলে আমাকে কল করো। শান্তভাবে ভেবে দেখো, সিদ্ধান্ত তোমার। আমি তোমার উপর হওয়া প্রতিটা অন্যায়ের প্রতিশোধ নেব এবং তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দেব। তোমার নিজের মিস্টার শ্যাডো। শেষ পর্যন্তই মিস্টার শ্যাডোকে? আর গতরাতে কি হয়েছিল আমি কিছুই কেন মনে করতে পারছি না? এই সব প্রশ্নের উত্তর শুধু মিস্টার শ্যাডোই দিতে পারে। ভয় আর উৎকণ্ঠায় অন্তরা অবশেষে মিস্টার শ্যাডোকে ফোন করল। হ্যালো অন্তরা, আমি জানতাম তুমি ফোন করবে। বলো, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তুমি কি, আর তুমি আমার থেকে কি চাও? আমার সঙ্গে যা হয়েছে তার প্রতিশোধ নিতে তুমি কেন চাও? আমি তোমার বন্ধু না শত্রু তার সময়ই বলবে। কিন্তু একটা কথা মনে রেখো, এই মুহূর্তে তোমার প্রতিটা শত্রুই আমার শত্রু। যতক্ষণ না আমি তোমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছি। কে এই মিস্টার শ্যাডো, আর অন্তরার কাছ থেকে সে আর কি চায়? অন্তরার ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ সে কেন নিতে চায়? সেই রাতেই আসলে অন্তরার সঙ্গে কি ঘটেছিল? কিভাবে অন্তরা একদিনেই 7 মাসের গর্ভবতী হয়ে গেল? তার কাঁধের দাগের মানে কি? তানভীও কি এই সব কিছুর সঙ্গে জড়িত? আর সে কি শর্ত দিয়েছিল অন্তরাকে? অন্তরার জীবনে এরপর কি হতে চলেছে? হ্যালো অন্তরা, আমি জানি 5 লাখ টাকা খুব কম। হ্যাঁ, কিন্তু খুব তাড়াতাড়ি আমি ওই অ্যাকাউন্টে আরও টাকা জমা করব। মিস্টার শ্যাডো, তুমি যেই হও না কেন, আমার সম্পর্কে দুটো বিষয় পরিষ্কার করে বুঝে নাও। প্রথমত, আমি গতরাতে নেশাগ্রস্ত ছিলাম এবং আমাদের মধ্যে যা কিছু হয়েছে তা একটা ভুল। আর দ্বিতীয় বিষয় হলো, আমার কাছে টাকা না থাকলেও আমার বিবেক এখনো মরে যায়নি। আমাকে সাহায্য করতে যাওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমি তোমার টাকা চাই না। অন্তরা, আমি তোমাকে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবতে বলেছিলাম। আর তুমি এত তাড়াহুড়ো করে এটা কেন করছো? হ্যাঁ, আমি ভেবে নিয়েছি। আর যদি তুমি ভেবে নিয়ে থাকো, তাহলে আমাকে এতটা প্রত্যাখ্যান কেন করছো? তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন? একটা কথা বলো, আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে তোমার নিজের থেকেও বেশি জানি। আমি বলেছি আমি তোমার টাকা চাই না। অন্তরা কলটি কেটে দিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল, কিন্তু সেটা ছিল একটি ল্যান্ডলাইন নম্বর। অন্তরা কলটি রিসিভ করল। মিসেস অন্তরা, আপনার মামাকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খুবই গুরুতর অবস্থায় আছেন, আপনি দ্রুত হাসপাতালে চলে আসুন। এটা শুনে অন্তরার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। লাইফ কেয়ার হসপিটালের গেটের সামনে একটি অটোরিকশা এসে থামল। অন্তরা ভাড়া মিটিয়ে সে দৌড়ে হাসপাতালের ভিতরে ঢুকে গেল। এক্সকিউজ মি সিস্টার, মুকুন্দ বানসাল আমার মামা। ওনার কি হয়েছে? হ্যাঁ, তিনি সকালে চেকআপের জন্য এসেছিলেন, তারপর একটা ফোন পান। হঠাৎই তার রক্তচাপ কমে যায়, তিনি এখন আইসিইউতে আছেন। এটা শুনে অন্তরা খুব নার্ভাস হয়ে পড়ল। মুকুন্দ বনসল ছিলেন গায়ত্রীর বাবা এবং অন্তরার বড় মামা। তিনি আগে হার্ট অ্যাটাক করেছিলেন।
আর তিনি ছোটবেলা থেকে অন্তরাকে মা বাবা দুজনের ভালোবাসা দিয়েছিলেন। অন্তরার চোখে জল এসে গেল। তখনই আইসিইউর ডাক্তার বাইরে এলেন। ডক্টর, আমি অন্তরা। মুকুন্দ বনসাল আমার মামা। উনি কি ঠিক আছেন? দেখুন, তার অবস্থা খুবই সংকটজনক। আমাদের অপারেশন করতে হবে। আমরা আর অপেক্ষা করতে পারি না। দয়া করে 3 লক্ষ টাকা জমা দিন, যাতে আমরা দ্রুত অপারেশন শুরু করতে পারি। আমি টাকা জোগাড় করছি ডক্টর, আপনি অপারেশন শুরু করুন। আমি দুঃখিত অন্তরাজি, আমরা অগ্রিম টাকা ছাড়া অপারেশন শুরু করতে পারবো না। এটা হাসপাতালের নীতির বিরুদ্ধে। অন্তরার কাছে এত টাকা ছিল না, তাই সে নিজের আত্মসম্মান ত্যাগ করে রুদ্রার নম্বরে কল করল। হ্যালো রুদ্রা, আজ সকালে তুমি যখন আমার কল কেটে দিয়েছিলে, তখন আমি ভেবেছিলাম তুমি আর কখনো আমার সাথে কথা বলবে না। বুঝতে পারছি, মনে হচ্ছে আমার থেকেও বেশি তুমি ডিভোর্স পাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছ। রুদ্রার বিদ্রূপ উপেক্ষা করে অন্তরা বলল, রুদ্র, তুমি কি আমাকে 3 লাখ টাকা দিতে পারবে? তোমার লোভের কোনো সীমা নেই। গতকালই আমি তোমাকে একটা চেক দিয়েছিলাম, আর আজ আবার তুমি আমার কাছ থেকে টাকা চাইছো। আর যখন গতকাল আমি বলেছিলাম তুমি আমাকে শুধু টাকার জন্য বিয়ে করেছো, তখন পতি সাবিত্রী হয়ে গিয়েছিলে। রুদ্র, তুমি মনে করো যে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি? দয়া করে আমাকে একবার সাহায্য করো। মিসেস আহুজা, যা কিছু করার আছে দয়া করে তাড়াতাড়ি করুন। রোগীর হাতে খুব বেশি সময় নেই। আমি আর কখনো তোমার কাছে কিছু চাইবো না, শুধু আমাকে 3 লাখ টাকা দাও। এই নাটকটা এখন বন্ধ করো। রুদ্র কোথায়? তাকে ফোনটা দাও। তোমার সাথে কথা বলতে চায় না। রুদ্র নিজেই আমাকে তার ফোন দিয়েছে এবং বলেছে যে সে ডিভোর্স ছাড়া অন্য কোনো বিষয়ে তোমার সাথে কথা বলতে চায় না। তোমার কি কিছুই জানা নেই কি হচ্ছে? মামা হাসপাতালে অসুস্থ, আর তার চিকিৎসার জন্য তোমার টাকা দরকার, তাই তো? দয়া করে রুদ্রকে বলো আমাকে 3 লাখ টাকা দিতে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি ধীরে ধীরে তোমাদের সব টাকা ফেরত দেব। ভালো করে শুনে নাও, রুদ্র যদি নিজে থেকে তোমাকে টাকা দিতেও রাজি হতো, তবুও আমি তাকে দিতে দিতাম না। কারণ আমি তোমার মামাকে, মানে আমার সম্মানিত বাবাকে ফোন করে বলেছি যে তুমি অন্য একজন পুরুষের সাথে ছিলে, আর এটা শুনে তিনি সরাসরি অপারেশন থিয়েটারে চলে গিয়েছিলেন। এটা বলেই গায়ত্রী নির্লজ্জভাবে হাসল এবং ফোন কেটে দিল। অন্যদিকে অন্তরা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল একটা মেয়ে কিভাবে নিজের বাবার সাথে এমন করতে পারে। নিচে লেখা ছিল মিস্টার শ্যাডো। এটা পড়ে অন্তরা বেশি কিছু না ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে তার ওয়ালেট থেকে মিস্টার শ্যাডোর ডেবিট কার্ড বের করল এবং নার্সকে জিজ্ঞেস করল টাকা জমা দেওয়ার সাথে সাথেই অন্তরার মামার অপারেশন শুরু হয়ে যাবে কিনা। অপারেশন অনেকক্ষণ ধরে চলল, কিন্তু অন্তরা সেখান থেকে এক পাও সরল না। 12টায় রুদ্র অন্তরাকে ফোন করল। আন্তারা, আমি ফ্যামিলি কোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। তুমি কোথায় পৌঁছেছো? আমি আসতে পারবো না। আন্তারা, তুমি বলেছিলে তুমি আসবে। তুমি তোমার কথা থেকে ফিরে যাচ্ছ। না, আমিও যত তাড়াতাড়ি সম্ভব তোমার থেকে মুক্তি পেতে চাই। তাহলে দয়া করে এসো, আমার কাছে খুব বেশি সময় নেই। আর আমিও তোমার জন্য আমার সময় নষ্ট করতে চাই না রুদ্রা। মামার অপারেশন চলছে, তাই আমি আসতে পারছি না। উনি স্টেবল হলে আমি তোমাকে জানাবো। আমি তোমাকে টাকা দিতে অস্বীকার করেছিলাম বলে তুমি এই সব চালাকি করছো? এর মানে কি? একদমই না। তোমার টাকা শুধু তোমার গার্লফ্রেন্ড গায়ত্রীকেই দাও, আমার চাই না। এটা বলে অন্তরা শুধু ফোন কেটে দিল না, বরং সেটি বন্ধও করে দিল। অন্তরার মামার অপারেশন সন্ধ্যা পর্যন্ত চলল। কয়েক ঘন্টা পরে ডাক্তার বাইরে এসে ভালো খবর দিলেন। অন্তরা মন থেকে ডাক্তারকে ধন্যবাদ জানালো। কৃতজ্ঞতা প্রকাশ করার পর অন্তরার মামা মুকুন্দকে আবার ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো। মামা চেতনা ফিরে পাওয়ার সাথে সাথেই তিনি সামনে অন্তরাকে দেখতে পেলেন। মেয়ে, আমাকে একবার বলো গায়ত্রী যা বলেছে সব মিথ্যে।
তুমি কিভাবে এমন বড় ভুল করতে পারলে আমার বাচ্চা? ব্যাপারটা মোটেও সেরকম নয়। এখন আপনার কোনো স্ট্রেস নেওয়া উচিত নয়। রুদ্র কি এসব জানে? হয়তো না। এখন থেকে সাবধান থেকো মেয়ে। ঈশ্বর না করুন এমন কোনো ভুল আবার হয়, এর জন্য তোমার বিয়ে ভেঙে যাবে। মারা যাওয়ার পর আমি তোমার মাকে কি বলবো? মুকুন্দ কথা শেষ করতেই দরজা খোলা শব্দ শোনা গেল। আন্তারা সেই দিকে তাকিয়ে সম্পূর্ণ হতবাক হয়ে গেল। সেখানে রুদ্র দাঁড়িয়েছিল, আর তার সাথে গায়ত্রীও এসেছিল। এখন কেমন লাগছে? আরে রুদ্র বাবা, এসো এসো, বসো। অন্তরামে রুদ্র এত ব্যস্ত, ওকে অপারেশনের কথা বলার কি দরকার ছিল? ওর কাজ অযথা ব্যাহত হয়েছে। মামা, অন্তরা আমাকে ফোন করেনি। আমি এখানে গায়ত্রীর জন্য এসেছি। গায়ত্রীর জন্য? মানে? বাবা, আপনার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার সাথে সাথে আমি আপনাকে আরেকটা কথা বলতেও চেয়েছিলাম, তাই আমরা দুজনেই এখানে এসেছি। এটা বলে গায়ত্রী শয়তানি দৃষ্টিতে অন্তরার দিকে তাকালো। যদি গায়ত্রী গত 48 ঘন্টায় যা যা হয়েছে সব মুকুন্দকে বলে দেয়, তাহলে তিনি বেঁচে থাকতে পারবেন না। এখন অন্তরা কি করবে? সে কি গায়ত্রীকে থামাতে পারবে, নাকি সে তার সেই মামা হারাবে যিনি তার মা বাবার মতো? আসলে বাবা, রুদ্র এখন শুধু আমার জামাই বাবু নয়, সে হলো একটা তার বসও। গায়ত্রী এখন রুদ্রর কোম্পানিতে কাজ করছে, আর রুদ্র তার কাজের খুব প্রশংসাও করে। আচ্ছা, এটা তো ভালো কথা। গায়ত্রীর পড়াশোনার জন্য আমরা যে কষ্ট করেছি তার ফল অবশেষে মিষ্টি হতে শুরু করেছে। আপাতত অন্তরা গায়ত্রীকে থামাতে পেরেছিল, কিন্তু কখন গায়ত্রী কিছু বলে ফেলবে তার কোনো নিশ্চয়তা ছিল না। আরে তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? বসো। আমরা শুধু আপনার খোঁজ নিতে এসেছিলাম। এখন আপনি ভালো আছেন তাই আমরা যাচ্ছি। আসলে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাই আমাকে বেরোতে হবে। তোমরা সবাই তোমাদের কাজ করো, আমাকে নিয়ে চিন্তা করো না। আপনার যদি কোনো কিছুর দরকার হয় আমাকে ফোন করবেন, বা গায়ত্রীকেও ফোন করতে পারেন। রুদ্রর এই পরিপক্কতা দেখে মুকুন্দ সব সময় মনে করতেন যে অন্তরা খুব ভাগ্যবতী যে এমন একজন ভদ্রলোককে পেয়েছে। আজ এত ব্যস্ততার মাঝেও সে সময় বের করে তাকে দেখতে এসেছে। এতে মুকুন্দর তার প্রতি সম্মান আরও বেড়ে গেল। রুদ্র বাবা। জি মামা, আমি খুশি যে গায়ত্রী তোমার সাথে কাজ করছে। যদিও সে তোমার শ্যালিকা, তবুও এই সম্পর্কের জন্য তার কোনো ভুল যেন তুমি উপেক্ষা না করো। তার দরকার হবে না, গায়ত্রী খুব ভালো কাজ করছে। রুদ্র বাবা, আরেকটা বিষয় ছিল যেটা আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। জি বলুন। বাবা, আমার ডাক যে কোনো সময় আসতে পারে, তাই যাওয়ার আগে আমি তোমাদের দুজনের সন্তানদের সাথে খেলতে চাই। মুকুন্দের কথা শুনে অন্তরা মাথা নাড়ল। সে কিভাবে তার মামাকে বলবে যে সে কোনো দিন মা হতে পারবে না? পাপা, হয়তো আপনি জানেন না, কিন্তু এই অন্তরা কখনো আমি ভুলে গিয়েছিলাম। নার্স ওষুধের এই প্রেসক্রিপশনটা দিয়েছেন, এটা মার্সি ফার্মেসি থেকে এনে দাও, নিয়ে এসো। আমি রুদ্রর সাথে একা কথা বলতে চাই। সিস্টার, এমন কি কথা যা এত ব্যক্তিগত যে সবার সামনে বলা যায় না? তাছাড়া আমরা তো সবাই পরিবার, লুকানোর কি আছে, তাই না রুদ্র? মনে হচ্ছে বিদেশে পড়াশোনা করে তুমি ওয়েস্টার্ন কালচারটা বেশ ভালোই শিখে এসেছো। তুমি তোমার জামাইবাবুকে নাম ধরে ডাকছো? গায়ত্রী, স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপারে কেউ হস্তক্ষেপ করে না। এখন যাও, ওষুধ নিয়ে আসো। তোমার সাথে কথা আছে, তুমি কি বাইরে আসবে? আজ মামার অপারেশন হয়েছে, আর তুমি দেখেছ তার অবস্থা খুবই গুরুতর। ডাক্তার বলেছেন তাকে কোনো ধরনের স্ট্রেস দেওয়া যাবে না,
না হলে তার অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে আর এবার তাকে বাঁচানো আরও কঠিন হবে। তাই আমাদের ডিভোর্সের ব্যাপারটা ওনার জানা উচিত নয়, না হলে তিনি এই ধাক্কা সহ্য করতে পারবেন না। তাকে কিছু বলো না। প্রথমত আমাকে স্ত্রীর মতো হুমকি দেওয়া বন্ধ করো। যদিও আইনগতভাবে আমাদের ডিভোর্স হয়নি, কিন্তু মন থেকে আমরা অনেক আগেই আলাদা হয়ে গেছি। আমরা 4 বছর একসাথে থাকার সময়ও তুমি আমাকে কখনো কোনো অধিকার দাওনি, তাহলে এখন আলাদা হয়ে যাওয়ার পর আমি তোমাকে কি আদেশ দেব রুদ্রা? আমাদের 4 বছরের বিবাহিত জীবনে আমি কখনো তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। উনি যেন কিছুই জানতে না পারেন। তুমি ভাবছো আমার কথা শুনলে তুমি হেরে যাবে আর আমি জিতে যাব? এটা জেতা হারার ব্যাপার নয় রুদ্রা, এটা কারো জীবনের প্রশ্ন। উনি আমার মামা, কিন্তু গায়ত্রীর বাবাও। আমার জন্য না হলেও অন্তত গায়ত্রীর জন্য এটা করো। ঠিক আছে, আমি গায়ত্রীর সাথে এই বিষয়ে কথা বলবো। এখন যদি তোমার কথা শেষ হয়ে থাকে, আমি কি যেতে পারি? আমার দেরি হয়ে যাচ্ছে। অন্তরা তাড়াতাড়ি তার মামার ওয়ার্ডে পৌঁছতে চাইল। তার ভয় ছিল গায়ত্রী আগে পৌঁছে গেলে সবকিছু বলে দেবে। হঠাৎ রুদ্র তার গলায় একটা দাগ লক্ষ্য করল। তোমার গলায় এই দাগটা কি? রুদ্র বুঝতে বেশি সময় নিল না এটা কেমন দাগ। এটা একটা দুর্ঘটনা ছিল রুদ্র, আর আমি তোমাকে কোনো ব্যাখ্যা দিতে বাধ্য নই। মামা ভালো হয়ে গেলে আমরা ডিভোর্সের প্রক্রিয়া সম্পূর্ণ করব। তারপর তোমাকে আমার মুখ দেখতে হবে না, আর আমাকেও তোমার মুখ দেখতে হবে না। এখন তোমার আর আমাকে প্রশ্ন করার কোনো অধিকার নেই। তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, আমি এখনো তোমার স্বামী, এখনো ডিভোর্স হয়নি। বলো সে কে, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। আমার কোনো স্বামী নেই, আসলে কোনোদিনই ছিল না। অন্তরা তার কোয়ার্ডের দিকে এগিয়ে গেল। তার একটাই ভয় ছিল একা পেয়ে গায়ত্রী যেন তার বাবাকে সবকিছু বলে না দেয়। মামা, গায়ত্রী কি ওষুধ নিয়ে আসেনি? না, কি হয়েছে? রুদ্র কি ফিরে আসেনি? রুদ্রর একটা ফোন এসেছিল, তাই তাকে যেতে হয়েছে। কিন্তু সে আমাকে বলেছে আপনাকে জানাতে যে সে কাল অবশ্যই আপনাকে দেখতে আসবে। তুমি খুব ভাগ্যবতী মেয়ে, এমন একজন বুঝদার স্বামী পেয়েছো। আমি আপনার ওষুধ নিয়ে আসছি। আমি তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ট্রান্সফার করেছি, একবার দেখে নাও। ফার্মাসিতে ওষুধের দাম দেখে অন্তরা বুঝতে পারল কেন গায়ত্রী সেগুলো কেনেনি। মাত্র 1 সপ্তাহের ওষুধের বিলি ছিল 25,000 টাকা। আমি ওষুধ নিয়ে এসেছি, এগুলো এখানে রাখছি। আমাকে এখন যেতে হবে, কিন্তু আমি কাল সকালে তাড়াতাড়ি ফিরে আসব। যখন অন্তরা হোটেল ওশেন স্টারে ঢুকল, তখন রাত 9টা বাজতে 10 মিনিট বাকি। সে জানতে চাইছিল মিস্টার শ্যাডোকে, কিন্তু একই সাথে তার একটু নার্ভাস লাগছিল। অন্তরা রুম নম্বর 607-এর সামনে থামল। সে গভীর শ্বাস নিল এবং দরজার দিকে হাত বাড়ালো। তার হাত সামান্য কাঁপছিল। অন্তরা ধীরে দরজা খুলে ভিতরে ঢুকল। হ্যালো অন্তরা। ম্লান আলোতে অন্তরা দেখতে পেল জানালার কাছে একজন মানুষের ছায়া দাঁড়িয়ে আছে। অন্তরা কি জানতে পারবে মিস্টার শ্যাডোকে? সত্যি কি এমন কোনো মানুষ আছে, নাকি তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে? তার হাতে একটি গ্লাস ছিল, সে সম্ভবত পান করছিল। ভিতরে আসো। অন্তরা ধীরে ধীরে মিস্টার শ্যাডোর দিকে এগোতে লাগল। তার হৃদয়ে জোরে ধুকপুক করছিল, কিন্তু সে এখনও জানত না লোকটা দেখতে কেমন। মিস্টার শ্যাডো, আমি কি একটা ড্রিঙ্ক নিতে পারি? জানো, আমি এই ওয়াইনটা বিশেষ করে তোমার জন্য ফ্রান্স থেকে এনেছি। আমি মদ খাই না। আমি আগের জন্য
খুব দুঃখিত। তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। যদি তোমার কোনো ক্ষতি হয়ে থাকে, আমি তার ক্ষতিপূরণ দিতে প্রস্তুত। ঠিক আছে, তাহলে আমার রাগের ক্ষতিপূরণ কিভাবে দেবে মিসেস আন্তারা আহুজা? তুমি আমার পুরো নাম জানো? আমি তোমাকে তোমার নিজের থেকেও বেশি চিনি। অন্তরা অনুভব করল এই মানুষটার মধ্যে এক ধরনের অদ্ভুত আকর্ষণ আছে যা তার মাথায় প্রভাব ফেলছে। সে একজন বিবাহিত নারী যে কখনো মা হতে পারবে না, আর সেই কারণেই তার শাশুড়ি ও স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কিন্তু অন্তরা বুঝতে পারছিল না কেন মিস্টার শ্যাডো তার জন্য এত টাকা খরচ করতে চাইছে। আমি কে? আমি কি করি? আমি কাকে বেছে নিই? এগুলো আমার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে তোমাকে কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আমি দুঃখিত মিসেস শ্যাডো। তাহলে আমরা কিসের অপেক্ষা করছি? এখন প্রেমের গান শুরু করা যাক। ও, আমার এখনো ডিভোর্স হয়নি। তাতে কি আসে যায়? আমি আগে ডিভোর্স নিতে চেয়েছিলাম, তারপর তুমি এখনো সেই অবিশ্বস্ত স্বামীর প্রতি অনুগত। সে তোমাকে তোমার নিজের কাজিনের সাথে প্রতারণা করেছে এবং একসাথে তোমাকে তোমার নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি আমার আন্তারা। অন্তরা পুরোপুরি মিস্টার শ্যাডোর আকর্ষণ অনুভব করতে পারছিল। তার মনে হচ্ছিল মিস্টার শ্যাডোর শ্বাস প্রশ্বাসও দ্রুত হয়ে যাচ্ছে। অন্তত বলো, তুমি কে? সঠিক সময়ে এলে আমি সব বলবো। আমি তো জানিই না তুমি কে। এমনও হতে পারে অন্য কেউ সুযোগ নিয়ে তোমার জায়গা নিয়ে নেবে। কেউ তোমাকে স্পর্শও করতে পারবে না, একা ঘুমানো তো দূরের কথা। আরেকটি উন্মত্ত রাত কেটে যাওয়ার পর সকালে যখন অন্তরা ঘুম থেকে উঠল, মিস্টার শ্যাডো রুমে ছিল না। তার গত রাতের ঘটনাগুলো মনে পড়ল। যদি সবটাই একটা স্বপ্ন হতো। ঠিক তখনই তানভি ঢুকল এবং বলল, মানে 2025 সালে কে আর টেক্সট মেসেজ পাঠায় বলো তো? আমার বাবা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। আচ্ছা, এসব ছেড়ে বলো, সে দেখতে কেমন? আমি জানি না, অন্ধকার ছিল তাই ঠিকমতো দেখতে পারিনি। অন্তত তার উচ্চতা আর গঠন তো। এটা শুনে আন্তারা মিস্টার শ্যাডোর শক্ত হাত আর প্রশস্ত বুকের কথা মনে করল। হ্যাঁ, লম্বা আর তাকে মনে করতেই তোমার গাল লাল হয়ে গেল কেন? এমন কিছু নেই। যাই হোক, সে যেই হোক, সে খুব ধনী মানুষ। মানে তুমি তার কাছ থেকে 10 লাখ টাকা পেয়েছো, তাও আবার এভাবে? আমি বলছি সে অবশ্যই তোমাকে পছন্দ করে। আমি বিবাহিত বন্ধু। হ্যাঁ, রুদ্রা কি তোমার কাছে জিজ্ঞেস করে গায়ত্রীর সাথে সম্পর্ক শুরু করেছিল? তুমি মিস্টার শ্যাডোর সাথে থাকতে চাও কি না সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু আমার মতে তোমার যত তাড়াতাড়ি সম্ভব রুদ্রাকে ডিভোর্স করা উচিত, যাতে তোমাকে আর তার সেই নোংরা মুখ দেখতে না হয়। তন্বী ঠিকই বলেছিল।
আন্তারা আহুজা পরিবার আর গায়ত্রীর জন্য যা করার ছিল সবই করেছে, এখন তাদের নিয়ে ভাবার দরকার নেই। তাই তার যত তাড়াতাড়ি সম্ভব রুদ্রকে ডিভোর্স করা উচিত। না, এটা হতে পারে না। কেন নয়? মানে কেমন মানুষ এমনভাবে একজন অচেনা মানুষকে লাখ লাখ টাকা দেয়? হ্যাঁ, আমিও বুঝতে পারছি না। আমি বিবাহিত এবং সন্তান জন্ম দিতে পারি না, তারপরও সে আমার জন্য এত কিছু করছে কেন? কে এই মিস্টার শ্যাডো এবং কেন সে নিজের মুখ দেখাচ্ছে না? এই মানুষের রহস্য কি? সে কি সত্যিই একজন বিকৃত মানুষ? সে কি সত্যি আন্তারাকে সাহায্য করতে চায়, নাকি এটা কোনো ষড়যন্ত্র? পরবর্তী কাহিনী জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি বিবরণে দেওয়া আছে।